শুরু হচ্ছে সুরায় রাফার লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়। সন্ধ্যা রাতের নীরবতা ছাপিয়ে ছিচি পোকার আওয়াজ বেড়েছে দ্বিগুণ। থেকে থেকে গহীন জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে সাদা নেকড়েদের গা ছমছমে হাউলিং। অদূরের জঙ্গল থেকে ভেসে আসা জোরালো আওয়াজে সাড়া দিয়ে প্যান্ট হাউস কাঁপিয়ে হাউলিং করছে এরিসের আদরের নেকড়ে বোজো। নিস্তব্ধ রাতে এহেন হাউলিংয়ের আওয়াজ ভীষণ ভয়াত্ম শোনালেও আজ আর সেসব ভয় ছুঁতে পারছে না ফ্লোরা আর ঈশানীকে। মেয়ে দুটো আবারও এসে বসেছে বিস্তৃত ছাদ বারান্দায়। অনর্গল তুষারপাত আর ঠান্ডা দুটোই মাত্রাতিরিক্ত, তবুও ওরা নিরুদ্বেগ। ঈশানীর দৃষ্টি নিষ্প্রভ, সেদিকে একপল চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ফ্লোরা। অতঃপর গলার আওয়াজ খাদে নামিয়ে একাই বলতে লাগলো, জন্ম কাউকে খারাপ বানায় না ইস্যু, আর না তো এরিসের জন্মের উদ্দেশ্য কখনো মাফিয়া কিং হওয়া ছিল। কিন্তু পৃথিবীতে জন্মানোর পরে তোমার রক্ষকেরাই যখন ভক্ষক হয়ে দাঁড়ায়, তখন সেই তুমিটা আর তুমি থাকবে না। মায়া, ভালোবাসা, প্রিয়জন, এগুলোর মতো হৃদয় নিংড়ানো অনুভূতির প্রতি তৈরি হবে এক আকাশ সমান বিতৃষ্ণা। আর এরিস তো সেই মায়ের বাঁধনগুলো নিজ হাতে রক্তাক্ত করেছে, রাইফেলের গুলিতে ছিন্নভিন্ন করে দিয়েছে ভালোবাসা নামক বিনে সুতোর টান। তাহলে এতগুলো বছর পর ওর কাছ থেকে তুমি কেমন আচরণ আশা করছো ইস্যু? হ্যাঁ, এটাই সত্যি, ও ভালোবাসতে জানে না, আর না তো কখনো দুর্বলতা অনুভব করে কারোর জন্য। ওর খড়খড়ে করা পড়া হৃদয়টা যতটা না নির্জীব, তার চেয়েও বেশি নিষ্ঠুর। এটুকু বলে থামল ফ্লোরা। ওর পানে দৃষ্টি ঘোরালো ঈশানী। লম্বা শ্বাস টেনে বুক ভরে কনকনে শীতল বাতাস পুড়ে বিরস মুখে শোধালো, তুমি ওর সম্বন্ধে এত কিছু কিভাবে জানলে? ছোটবেলায় একটু আধটু মায়ের কাছে শুনেছিলাম, সেটুকুই। এছাড়া খোলাখুলি তেমন কিছুই জানি না, কারণ এরিসের প্যান্ট হাউসে তার অতীত নিয়ে আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ। ওর দুনিয়াটা আসলে এক দুদিনের এমন রঙহীন কালো হয়নি ইস্যু। বুঝ হওয়ার পর থেকে এরিস নিঃসঙ্গ। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দেয় ফ্লোরা। এখনও একই দৃষ্টিতে ওর পানে চেয়ে আছে ঈশানী। মেয়েটার জলজলে নীল চোখের মাঝে কৌতূহল সুস্পষ্ট। তা দেখে ফ্লোরা বলতে শুরু করলো আবারও, শুনেছি এরিস বাংলাদেশের বংশোদ্ভূত হলেও ওর জন্ম রাশিয়ায়। কারণ সে সময় ব্রাডবায়ের অন্তর্ভুক্ত আন্ডারওয়ার্ল্ড মাফিয়া টেরিটরিজ পাইথন প্যারাডাইসের লিডার মিস্টার ভানিয়া মিকাইলের একমাত্র বিশ্বস্ত স্পাই ছিল এরিসের বাবা আন্দ্রেই। আমি যতটুকু জানি এরিসের বাঙালি নাম অরণ্য, যেটা কখনোই কোথাও ব্যবহার করতে পছন্দ করে না এরিস। ফ্লোরার কথা ইস্যুর অযাচিত মস্তিষ্কে হানা দেয় সুদূর খাগড়াছড়ির এক টুকরো বেনামি স্মৃতি। বাই দ্য ওয়ে, আমি অরণ্য। তখনকার সে বাক্যটুকু কর্ণকুহরে মধুসূদার মতো ঠেকলেও এখন সেসব কিছু ঘৃণার মিশেলে একীভূত। ঈশানীকে ভাবতে দেখে কথার পারদের লাগাম টানে ফ্লোরা। আগ বাড়িয়ে শোধায়, কিছু ভাবছো ইস্যু? ফ্লোরার ডাকে ভ্রম কাটে ঈশানীর। ভাবনা থেকে বেরিয়ে এসে পুনরায় বলে, পাইথন প্যারাডাইসের লিডার অন্য কেউ ছিল? তাহলে এরিস? আকাশপানে চেয়ে ভাবুক স্বরে ফ্লোরা বলল, এক কথায় যদি বলি, এত অল্প বয়সে এরিসের জীবনটাকে এমন নরক বানানোর পেছনে একমাত্র দায়ী এই পাইথন প্যারাডাইস। মানে? ফের প্রশ্ন ছুড়ল ঈশানী। ওর কথার পাচ্ছে এবার আর থেমে থেমে নয়, বরং এক নাগাড়ে বলতে শুরু করে ফ্লোরা। মাফিয়া গ্রুপগুলোর লেনদেন বলো কিংবা ডিল বলো, এগুলো শুধু কালো টাকা আর অসাধু ব্যবসাতেই সীমাবদ্ধ নয় ইস্যু। মাফিয়ারাও অনেক কিছুর বিনিময়ে লেনদেন করে, অনেকটা আগেকার যুগের দেনা পাওনার মতোই। কখনো ক্ষমতার বিনিময়ে মানুষের লেনদেন হয়, তো কখনো মানুষের বিনিময়ে ক্ষমতার। মাঝে মধ্যে তো সর্বশান্ত হয়ে কেউ কেউ নিজেকেই নিজে বিলিয়ে দেয় এই নিষিদ্ধ জগতের অন্ধকার মরীচিকার মাঝে। ঈশানী হা হয়ে তাকিয়ে আছে ফ্লোরার মুখশ্রী পানে। ওর চেহারায় বেকুব ভঙ্গিমা স্পষ্টত হওয়ায় ফ্লোরা বলে, কি বুঝলে না, তাই তো? উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় ঈশানী। সহসা মৃদু হেসে জবাব দিল ফ্লোরা, শুনেছি এরিসের বাবা ছিলেন অত্যন্ত লোভী আর কুটিল স্বভাবের একজন লোক। ক্ষমতার লোভে যা কিছু করতে পারতেন তিনি। একই সাথে দাঁড়িয়ে হাজার জনকে মেরে ফেলাও ছিল তার কাছে পৈশাচিক আনন্দের অংশ বিশেষ মাত্র। ওই জন্যই তো খুব তাড়াতাড়ি ভার্নিয়া ম্যাকাইলের বিশ্বস্ত স্পাই হয়ে উঠতে পেরেছিলেন। তবে ক্ষমতার লোভে নিজের বসকে পর্যন্ত প্রতারিত করতে দুবার ভাবেনি আন্দ্রেও। মাফিয়া বসের আড়ালে ব্রাডবায়ের সঙ্গে গোপনীয় লেনদেনে তার ছিল
অগাঢ় নির্ভীকতা। তবে দুর্ভাগ্য ইরিশ ইউভানের। এমন একজন বাবার ঘরেই জন্ম হয়েছিল তার, যে কিনা প্যারাডাইসের লোভে নিজের 8 বছরের ছেলেকে ব্রাড বয়ের হাতে তুলে দিতেও দুবার ভাবেনি। ছেলেকেই কেন? প্রত্যুত্তরে ফ্লোরা বলল, সে ব্যাপারে আমি কিছু জানি না, তবে এটাই সত্যি যে আন্দ্রেও তার নিজের ছেলেকে মাফিয়াদের হাতে তুলে দিয়েছিলেন, আর বিনিময়ে চেয়েছিলেন তার একমাত্র বস ভানিয়া মিকাইলের বিশাল পাপের সাম্রাজ্য, দ্য পাইথন প্যারাডাইস। তারপর কি হলো? কৌতূহলী দেখালো ঈশানীকে। ফস করে এক চিলতে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবলেশহীন গলায় ফ্লোরা বলল, তারপর আর কি? শুরু হলো ইরিশের দুর্বিষহ জীবনযাপন। যে কাজগুলো মানুষ করতে পারে না, যে খাবারগুলো মানুষ খেতে পারে না, সেগুলোই যোগ হতে লাগলো ওর নিত্যনৈমিত্য অভ্যাসের তালিকায়। কোনোভাবে না করতে চাইলে ওকে কঠিন শাস্তি দেওয়া হতো। বলা হতো মাফিয়া কিং হওয়ার প্রথম ধাপ এটা। অনৈতিক অবৈধ কাজ থেকে শুরু করে ফাইটিং, গুলি চালানো, কোনো কিছুই বাদ যায়নি ওর অভ্যেস থেকে। এক পর্যায়ে ট্রেনিংয়ে এসে যোগ হলো খুন করার অভিনব কৌশল। 8 বছরের ইরিশের জন্য এই জঘন্য ক্রাইমগুলো ছিল অত্যন্ত আতঙ্কদায়ক আর মানসিক যন্ত্রণার। ও পালাতে চেয়েছিল বহুবার, কিন্তু পারেনি। উল্টো ধরা পড়ে কঠিন শাস্তির মুখোমুখি হয়েছে বারবার। ইরিশের জীবনের আশা আকাঙ্ক্ষা ওখানে নিভে যেতে পারত, কিন্তু যায়নি। বেশ কিছু বছর মাফিয়া হাউসের ওই ছিপছিপে 2 কামরার ঘরটাতে বসবাস করার পরেও বাড়ি ফেরার আশা ছাড়েনি ইরিশ। কারণ সাধারণ স্বাভাবিক একটা কৈশোরিক জীবনযাপন তখনও বগ্র হয়ে তাড়া করে বেড়াতো ওকে। দিনের আলোটুকু মিইয়ে গেলে তমসাচ্ছন্ন আঁধারের মাঝে নিজের পাপী সত্তাটাকে ভীষণ ঘৃণা করত ইরিশ। অগত্যা দীর্ঘ 8 বছর পরেও কখনো আশাহত হয়নি ও। উল্টো সবসময় স্বপ্ন দেখেছে স্বাভাবিক জীবনে ফিরে আসার। যার ফলস্বরূপ ওর প্রতি যখন মাফিয়াদের বিশ্বাস তুঙ্গে, পুরো আন্ডারওয়ার্ল্ডের সবার মুখে যখন একই নামের জয়ধ্বনি, ঠিক তখনই ইরিশ সিদ্ধান্ত নেয় ও আরও একবার পালাবে। পালিয়ে গিয়ে ব্রাডবাইয়ের পুরো মাফিয়া সাম্রাজ্যকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে ইরিশ আসলে কী জিনিস। তখনকার ইরিশ ইউভান হয়তো পাইথন লিডার ইরিশের মতো এতটা সুকৌশলী ছিল না কখনোই। নয়তো জানার কথা ছিল পাপের দুনিয়ায় একবার ভুলবশত ঢুকে পড়লে তার আর এখান থেকে পরিত্রাণ নেই। সব কিছু ছাড়িয়ে যত দূরেই সে পালিয়ে যাক না কেন, পাছে ফেলে আসা অগণিত পাপের স্তূপ তাকে ভৌতিক ছায়ার মতোই তাড়া করে বেড়াবে সারা জীবন। ইরিশের সঙ্গেও এমন কিছুই ঘটেছিল। ও নিজের কৌশল আর পারদর্শিতা দিয়ে পাপের দুনিয়াকে বিদায় জানিয়ে এসেছিল ঠিকই, কিন্তু পাপ ওকে ছাড়েনি, বরং দ্বিগুণ হস্তে জড়িয়ে ধরেছিল আষ্টেপৃষ্ঠে। সেবার এমনভাবেই পাপের নৃশংস বেড়াজালে বাধা পড়েছিল ওইটুকু ছেলেটা, যে ওর জন্য সাধারণ জীবনযাপন হয়ে উঠেছিল এক আতঙ্কিত দুঃস্বপ্নের আরেক নাম। সেই সঙ্গে ভেতরের আবেগ অনুভূতি সবকিছু হারিয়ে গিয়েছিল বৃতৃষ্ণার মহাসমুদ্রে। ভেতরের অনুভূতিকে জ্যান্ত কবর দিয়ে ইরিশ হয়ে উঠেছিল এক হৃদয়হীন জানোয়ার। মাফিয়া টেরিটরি থেকে বেরিয়ে আসার পরে কি হয়েছিল ইরিশের সঙ্গে? চোখের পাতায় কৌতূহল ধরে রেখে ভাবুক স্বরে প্রশ্ন ছড়ে ঈশা। ওর কথার প্রত্যুত্তরে ফ্লোরা বলতে শুরু করে আবারও। মা বলেছিল টেরিটরি থেকে পালিয়ে সবার আগে নিজের বাড়িতে যায় ইরিশ। সেখানে ওর মা আর ছোট বোনটা থাকতো। খুব বেশি ছোট ছিল না বোনটা, ইরিশের চেয়ে 2-1 বছরের ছোট মাত্র। তবে বাড়িতে প্রবেশ করার পরেই সবচেয়ে বড় ছটকা খায় ইরিশ। সাধারণ একটা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে কত সহজেই না টেনে হিঁচড়ে বের করা হচ্ছিল ওর মা আর ছোট বোনটাকে। ইরিশের চোখের সামনে ঘটেছিল সবটা। কারণ ইরিশ পালিয়েছিল ঠিকই, কিন্তু পালানোর অপরাধে মাফিয়াদের সবচেয়ে বড় থাবাটা পড়েছিল ওর মা আর বোনের উপর, যা হতে দিয়েছিল ওর বাবা স্বয়ং আন্দ্রেও। কি হতে দিয়েছিল? ইরিশ নিখোঁজ হওয়ার পরেও ক্ষমতা ধরে রাখার জন্য আন্দ্রেও তার স্ত্রী আর কন্যাকে ইতালিয়ান মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। আর ইরিশ যে সময় বাড়িতে পৌঁছায়, ঠিক তখনই ওরা সবাই জোর জবরদস্তি করে ইরিশের মা আর বোনকে হেলিকপ্টারে তুলছিল। সময়টা ছিল একদম মুখোমুখি। এইটুকু শুনে উদ্বিগ্নতায় ভ্রু বেঁকে গেল ঈশানীর। ব্যগ্র হয়ে শোধালো, কি বলছো এসব? ক্ষমতার লোভ মানুষকে এত নিচে নামাতে পারে? পারে। তারপর নিশ্চয়ই ইরিশ বাঁচিয়েছিল ওর মা বোনকে? ঈশ্বর কথায় ফিচেল হাসল ফ্লোরা, বলল, ইরিশ তখন নিতান্তই কিশোর মাত্র। মাফিয়াদের সঙ্গে লড়াই করার মতো শক্তি কিংবা সামর্থ্য
কোনোটাই ছিল না ওর, তবে কৌশল ছিল। বুকে অদম্য সাহস আর জেদ ছিল প্রচুর, যার বশবর্তী হয়ে নিজের জীবনের মারাত্মক ক্ষতিটাও সে সময় করেছিল ইরিশ। চোখ বড় বড় হয়ে গেল ঈশানীর। তা দেখে ফ্লোরা বলে ওঠে। যে সময় ইরিশ বুঝতে পারল যে ওর আর করার কিছুই নেই, হেলিকপ্টারটা ইতিমধ্যে সমতল ছাড়িয়ে উড়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে ওর মা আর বোনকে। আর কখনো দেখা হওয়ার সুযোগ নেই। এবার থেকে ওর মা আর ছোট বোনটার ডেস্টিনি হবে হয়তো কোনো নোংরা মাফিয়া ক্লাব, আর নয়তো অন্ধকার কোনো ডোমঘর। ঠিক সেই সময় মস্তিষ্ক টগবগিয়ে ওঠে ইরিশের। বীভৎস রাগের বশবর্তী হয়ে তৎক্ষণাৎ ঘটিয়ে ফেলে সবচেয়ে বড় অঘটন। ওকে যে গার্ডগুলো শক্ত করে ধরে রেখেছিল, অকস্মাৎ তাদের কোমরের খাঁজ থেকে রাইফেল টেনে নেয় ইরিশ। হেলিকপ্টারটা বেশি উপরে উঠতে পারেনি তখনও। ঠিক সেই সময় কোনো কিছু না ভেবেই চোখ খিচে একাধিক রাইফেলের গুলি নিক্ষেপ করে হেলিকপ্টারটাকে উদ্দেশ্য করে। গুলি লাগার কয়েক সেকেন্ডের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে তৎক্ষণাৎ সেখানে ক্র্যাশ করে উড়ন্ত যানবাহনটি। চোখের সামনে বিকট আওয়াজ করে দাউ দাউ করে ঝলসে ওঠে এক মস্ত বড় যান, যার মধ্যে উপস্থিত ছিল স্বয়ং এরিসের মা আর বোন। ধীরে ধীরে চোখের সামনে একটু একটু করে পুড়তে শুরু করে সবকিছু। ঝলসানো ধ্বংসস্তূপের মাঝে কোনো কিছুই আর অবশিষ্ট থাকে না। দিন শেষে নিজের হাতে মা আর বোনকে এক বীভৎস যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়ে ক্ষান্ত হয় ইরিশ। ব্যাপারটা এমন যে যা হয়েছে খুব ভালো হয়েছে, তবে এসবের প্রক্ষিপ্তে চরম প্রতিশোধের নেশায় উদ্ভ্রান্ত হয়ে পড়ে ইরিশ। ভেতরের পরিবর্তনটা বোধহয় তখনই হয়েছিল। দগদগে রক্তিম আঙ্গারের মাঝে এক মুঠো ছাই ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না আর। এই কাহিনীর পরপরই এরিসের প্রথম শিকার হয় ওর নিজের বাবা আন্দ্রেয়। তখন ছিল সন্ধ্যা নামার আগ মুহূর্ত। দুর্বার সিন্দুররাঙা টকটকে লাল আকাশের মতোই রক্তে মাখামাখি হয়ে ভর সন্ধ্যায় এই পেন্ট হাউসের এসে হাজির হয় ইরিশ। আমরা তখনও পেন্ট হাউসেই থাকতাম। পেন্ট হাউসের মাঝে যে লাউঞ্জটা দেখছো, ঠিক ওখানে দাঁড়িয়ে নিজের বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ইরিশ। সেদিন ওর মাঝে মানুষ নয়, যেন জেগে উঠেছিল এক ভয়াবহ হিংস্র পশুসত্তা। ওর বাবা মরে গিয়েছিল অনেক আগেই, তবুও উম্মাদের মতোই ঘন্টার পর ঘন্টা কুপিয়ে যাচ্ছিল একটা ছিন্নভিন্ন মরাদেহকে। যেন এটা কোনো মানুষ নয়, জন্তু জানোয়ারের খুবলে খাওয়া এক টুকরো সামান্য মাংসের অংশবিশেষ মাত্র। তাজা রক্তে ভিজে গিয়েছিল ওর সমস্ত শরীর, তবুও থামছিল না ওর মাঝের হিংস্রতা। ঠিক সে সময় পেছন থেকে ওর কাঁধের উপর হাত রাখে একজন। কথার এই পর্যায়ে বিরতি টানল ফ্লোরা। ঈশানী অস্থির হয়ে কাপা গলায় শোধালো, কে রেখেছিল হাত? বিরস মুখে জবাব দিল ফ্লোরা, তুষার ছিল ওটা। তীক্ষ্ণ ভাঁজে কুঞ্চিত হলো ঈশানীর সরল কপাল। ফ্লোরা জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে বলতে লাগলো, তুষার হলো পাইথন প্যারাডাইসের আসল লিডার ভার্নিয়া মিকাইলের একমাত্র ছেলে, তুষার জাওয়াত মিকাইল। তুষারের মা ছিল না, কারণ তার বাবাও ক্ষমতার লোভে অন্য একজন মাফিয়ার মেয়েকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু নিষিদ্ধ জগতের বাদশা হওয়ার দরুন স্বাভাবিক সম্পর্কটা আর টিকিয়ে রাখতে পারেনি বেশি দিন। অগত্যা তুষারকে রেখেই বিদায় নিয়েছিল তুষারের মা। কিন্তু আন্দ্রেয় যখন ভার্নিয়াকে মেরে নিজের প্যারাডাইসের ক্ষমতা দখল করলো, তখন থেকেই বন্দী ছিল তুষার। খুব খারাপভাবে নির্যাতনের শিকারও হতে হয়েছিল ওকে। ওই জন্যই আন্দ্রেয়কে মারার পর এরিশকে নিজের সেভিয়র মনে করতে শুরু করে তুষার। মাথা পেতে মেনে নেয় নতুন পাইথন লিডারের আকস্মিক বশ্যতা। যেন এটাই হওয়ার ছিল। ছোটবেলা থেকে একটা সহজ সরল সাধারণ ছেলের মাঝে একটু একটু করে সহিংসতার যে বীজ বপন করে দিয়েছিল ব্রাডবা, কালের পরিক্রমায় এখন সেই বীজ ডালপালা ছড়িয়ে তেজি হিংস্র ধ্বংসাত্মক এক পাপিষ্ঠে পরিণত হয়েছে। তার মানে তুমি বলতে চাইছো এরিসের পুরো পরিবারকে ও নিজের হাতে হত্যা করেছিল, তাই তো? হ্যাঁ সূচক মাথা দোলায় ফ্লোরা। বিক্ষিপ্ত কণ্ঠে বলে, এখানে দুষ্টা ঠিক কার তা আমার জানা নেই ইস্যু। মনে হয় পুরোটাই ছিল পাইথন লিডারের ভবিতব্য, কারণ ডেস্টিনি আমরা চাইলেও বদলাতে পারি না। ঈশানী সন্দেহাত্মিক কণ্ঠে বলল, তুমি বলতে চাইছো আমরা নই, বরং ডেস্টিনি আমাদের জীবন বদলে দিতে পারে? হ্যাঁ ইস্যু, পারে। ডেস্টিনি অনেক কিছুই বদলাতে পারে। ফ্লোরার কথার আর কোনো প্রত্যুত্তর করে না ঈশানী। বিনা দ্বিধায় ঘুমন্ত আকাশ পানে চেয়ে দীর্ঘশ্বাসের বহর ছাড়ে নির্বিঘ্নে। আজ দুদিন হলো ফ্লোরা নেই পেন্ট হাউসে। তুষার আর এরিসেরও হদিশ নেই কোনো।
ঈশানীর অবশ্য সেসবে মাথা ব্যথা নেই একটুও। ও তো সেদিন রাতের কথাগুলো থেকেই বের হতে পারছে না আজ অবধি। চোখ বুজলেই মনস্পটে ভেসে ওঠে বিভীষিকাময় কিছু আবছায়া দৃশ্য। না জানি ইরিশ কতটা কষ্ট পেয়ে মেরে ফেলতে বাধ্য হয়েছিল নিজের পরিবারকে। আর তারপর এক মহাসমুদ্র ব্যথার আড়ালে হারিয়ে গিয়েছে ওর ভেতরের আবেগ, অনুভূতি, দুর্বলতাগুলো। এখনকার ইরিশ ওর অত্যাচারী হলেও সেই ছেলে মানুষ সহজ সরল ইরিশের জন্য বড্ড অনুশোচনা হয় ঈশানীর। যদিও সেসব ফিকে, তবুও আজকাল ঘুমোতে পারে না মেয়েটা। এই যেমন এখন এই মুহূর্তে কিছুতেই ঘুম নামছে না চোখের পাতায়, মস্তিষ্কে ভীষণ চিন্তার পাহাড়। অক্ষিপট সুস্পষ্ট। অগত্যাই বিরক্ত হয়ে উঠে বসল ঈশানী। এতগুলো বছর আগে ঘটে যাওয়া অন্য কারো জীবন কাহিনী নিয়ে এত মাথা ব্যথার কোনো মানেই হয় না। সেই ভেবে বিছানা ছেড়ে গিয়ে বসলো স্টাডি টেবিলে, হয়তো ডায়েরি লেখার প্রয়াসে। কিন্তু তার আগে একটু পানি পান করা জরুরি। বোতলে পানি ছিল না। সহসা পানি পানের উদ্দেশ্যে রুম থেকে পা টিপে টিপে বের হলো ঈশানী। যদিও পা টিপে হাঁটছে, তবুও নুপুরের রিনঝিন আওয়াজটুকু ঠিকই ক্রমান্বয়ে প্রতিধ্বনিত হচ্ছে নিস্তব্ধ লাউঞ্জের চার দেয়ালে। ফ্লোরা না থাকায় কিচেন কাউন্টারটা ফাঁকা পড়ে আছে। চারিদিকে কেমন শূন্যতা জড়ানো। পুরো লাউঞ্জে এক পল চোখ বুলিয়ে তপ্তশ্বাস ছাড়ে ঈশানী। অতঃপর বোতলে পানি ভরে ফের হাঁটা ধরে রুমের দিকে। কিচেন থেকে বেরিয়ে যাবে তখনই ওর দৃষ্টি আটকায় পেন্টহাউসের সদর দরজায়। সেদিকে ঠোঁট উল্টে সামান্য উঁকি দিতেই দেখতে পায় আহত অবস্থায় পা টেনে টেনে মাত্রই দরজা ঠেলে লাউঞ্জে প্রবেশ করেছে ইরিশ। ওর পরনের সাফেদ রঙের শার্টটা রক্তে ভেজা, হাঁটুর দিকটা অনেকখানি ছিলে বিভৎস হয়ে আছে। কপালের ক্ষতস্থান থেকে চুইয়ে চুইয়ে পড়া রক্তের স্রোতে ভিজে যাচ্ছে মুখমণ্ডল। হুট করেই ইরিশের এহেন মুমূর্ষু অবস্থা দেখে ভরকালো ঈশানী। ব্যগ্র পায়ে দুকদম এগিয়ে গিয়ে আর চোখে পরখ করলো মাফিয়া বসটাকে। দেখলো ক্ষতবিক্ষত শরীরটা নিয়েই ধীরে ধীরে দোতলার দিকে এগিয়ে যাচ্ছে ইরিশ। ওর কণ্ঠনালী থেকে বেরিয়ে আসা তপ্ত ব্যথাতুর গোঙানির আওয়াজ সুস্পষ্ট শুনতে পাচ্ছিল ঈশানী, যার ফলে প্রথমে কিঞ্চিত খারাপ লাগলেও পরক্ষণেই নিজের অবস্থান, নিজের বন্দিদশা সবকিছু মস্তিষ্কে হানা দেয় ওর। ফলস্বরূপ রুমে ফিরে যেতে যেতে বিড়বিড়ায় মেয়েটা, যা খুশি হোক, আমার কি তাতে, অত্যাচারী একটা। তবে বিদীর্ণ এক আত্মিক বাধায় পা বাড়িয়ে সামনে এগোতে পারল না ঈশানী। কিয়ৎক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল একই স্থানে। ভেতরে ভেতরে অপার মনুষ্যত্ব বোধ বারবার নাড়া দিচ্ছে ওকে। মস্তিষ্কে ভেসে উঠেছে ফ্লোরার বলে যাওয়া সেই শান্ত কথাগুলো। মানুষ কোনোদিন পাপী হয়ে জন্মায় না ইস্যু। এই দুনিয়া আর এই দুনিয়ার কিছু নামধারী মানুষরূপী দুষ্কৃতকারীদের জন্য পাপী হতে বাধ্য হয় তারা। যদিও হৃদয়ের ক্ষত আর ঘৃণার পরিমাণ মাত্রাতিরিক্ত, তবুও এই পর্যায়ে এসে দোতলার দিকে নজর বুলিয়ে একাই বলতে লাগলো ইস্যু, আমি তো আর ওনার মতো জানোয়ার নই। আমি মানুষ। মনুষ্যত্ব বোধ আর বিবেক দুটোই আছে আমার মাঝে। কথাটুকু শেষ করে ফ্লোরার রুম থেকে ফার্স্ট এড বক্স সমেত দোতলার দিকে পা বাড়ায় ঈশানী। ধীর পায়ে করিডোর দিয়ে এগিয়ে গিয়ে শঙ্কিত হয়ে হাত ছোঁয়ায় ইরিশের রুমের দরজায়। সেদিনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করায় তৎক্ষণাৎ খুলে যায় দরজাটি। রুমের মাঝে আলো জ্বলছে। চোরা চোখে ইতিউতি নজর বুলিয়ে পা টিপে টিপে ভেতরে প্রবেশ করে ঈশানী। মাফিয়া বসটা তখন নিজের ক্ষতবিক্ষত অসাড় শরীরটাকে এলিয়ে দিয়েছে খাটের মাঝে। ওর শরীরের অর্ধেকটা খাটে আর বাকি অর্ধেকটা খাটের বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রক্তাক্ত শরীরটাকে বিধ্বস্ত দেখাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে খুব খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সে। কিন্তু কৌতূহলের বিষয় হলো, পাইথন প্যারাডাইসের মাফিয়া বসকে এভাবে আঘাত করার সাহস হলো কার? অযাচিত প্রশ্নটা মস্তিষ্ক গহ্বরে হানা দিলেও ইরিশের কাতর সুরের জন্য খুব বেশি ভাবতে পারল না ঈশানী। অগত্যায় এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল মেঝেতে। কয়েক মুহূর্ত ওর হাঁটুর ক্ষতস্থানের দিকে বিস্মিত নজরে তাকিয়ে থেকে বিনা বাক্যে সেখানটায় হাত ছোঁয়ালো ঈশানী। ব্যথার্ত শরীরে একটুখানি উষ্ণ হাতের পরশ অনুভব করার সঙ্গে সঙ্গে ধীরগতিতে উঠে বসে ইরিশ। ওর চাউনি ঘোলাটে, মাথাটাও সমান তালে টলছে। ঘোর লাগা চোখে খানিকক্ষণ অজ্ঞাত নীলাম্বরীকে পরখ করে যখন বুঝতে পারল এটা ঈশানী, তখন হুট করেই নিজের রক্তাক্ত পুরুষালী হাতটা আলতো স্পর্শে ছুঁয়ে দিল ঈশানীর তুলতুলে কোমল কপালে।
পান পাতার মতো ঢলঢলে সুশ্রী গালের নিচের রক্তমাখা হাতটা বুলিয়ে অস্পষ্ট আওয়াজে বলল, তোমার মতো মেয়ে আর একটাও দেখেনি ইরিশ ইউভান। তাজা রক্তের উৎকট গন্ধে চোখ মুখ কুঁচকে এলো ঈশ্বর। নিজের নাকটা শিকড়ে তুলে মেয়েটা বিরক্ত ভঙ্গিতে ঝাঁঝালো গলায় বলল, তা দেখবেন কেন? কোনোদিন শুনেছেন কাউকে নিজের অত্যাচারীর ক্ষততে মলম লাগাতে? আমি লাগাচ্ছি, কারণ আমি আপনার মতো জানোয়ার নই, আমি মানুষ। বিবেক বুদ্ধি দুটোই আছে আমার। গম্ভীর মেয়েটার জলজলে নীল চোখে একপল নিজের ঘোলাটে দৃষ্টি বুলিয়েও আবারও শটান হয়ে বিছানায় গা এলিয়ে দেয় ইরিশ। পা দুটো এখনো বিছানার বাইরে নিবদ্ধ। এত বেশি জটিল ক্ষত জীবনে দেখেনি ঈশানী। এইসবের জন্য ডাক্তার প্রয়োজন, কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হলে তো মরে যাবে লোকটা। সেই ভেবে তাড়াহুড়ো করে রক্তাক্ত কপালে হাত ছোঁয়া ঈশানী। কিঞ্চিৎ অনীহা নিয়ে সেখানটায় গজ পেঁচাতে পেঁচাতে বলে, কি বীভৎস ক্ষত, নির্দয় পাষাণ লোক একটা। ঈশ্বর তপ্ত আওয়াজ কর্ণগহ্বর ছুঁতে ঘোরের মাঝে ফিচেল হাসল ইরিশ। অস্পষ্ট আওয়াজে একা একাই বিড়বিড়ালো ও, যদি বলি আজ এই বীভৎস ক্ষতগুলো একজনকে সুরক্ষিত রাখার জন্য হয়েছে, তার পবিত্রতা রক্ষা করার জন্য হয়েছে, তাহলে কি সে বিশ্বাস করবে আমায়? ওর এসব অহেতুক অস্পষ্ট কথায় কান দিল না ঈশানী, বরং মনোযোগী ভঙ্গিতে কপালটাকে মুড়িয়ে দিতে লাগলো সাফেদ ব্যান্ডেজের আস্তরে। বিড়বিড় করতে করতে এক পর্যায়ে আধো আধো করে চোখ খোলে ইরিশ। চোখ খুলতেই দেখতে পায় একটা স্নিগ্ধতায় জড়ানো সরল পবিত্র মুখ, একজোড়া গভীর সমুদ্রের মতো নীল চোখ, যা এই মুহূর্তে ইরিশের দুনিয়া ভুলিয়ে দিতে সক্ষম। ইরিশ দেখল, অতঃপর পুনরায় চোখ দুটো বন্ধ করে নিল পরম আবেশে। কেন যেন ভীষণ আরাম লাগছে। আরামের কারণে গভীর ঘুমে দু চোখ জুড়িয়ে আসছে ওর। হতে পারে ব্যথানাশকের পার্শ্ব প্রতিক্রিয়া, নয়তো একটা মেয়েলি ভ্যানিলা ফ্লেভারের সুবাসে এই পরাস্ত ঘুমের ঘোর। সে যাই হোক, আহত শরীরটাকে অযথা পেরেশানি দিল না ইরিশ। ঘুমের ঘোরে তলিয়ে যেতে যেতেই ভুলবশত একটানে নিজের ইস্পাত কঠিন বুকের মধ্যে ঢুকিয়ে নিল ইসুকে। আচানক কাণ্ডে ধরফড়িয়ে উঠল ঈশানী। মাফিয়া বসের সুদর্শন চেহারাটা ওর চোখের সামনে সুস্পষ্ট হলো কিছু সময়ের জন্য। বেখেয়ালে সেদিকে এক নজর আহত দৃষ্টি বুলিয়ে অকস্মাৎ ধাক্কা মেরে উঠে দাঁড়ায় ভীত মেয়েটা। সাথে করে নিয়ে আসা ফার্স্ট এইড বক্সটা ফেলে রেখেই তাড়াহুড়ো পায়ে রুম থেকে ছুটে বেরিয়ে যেতে যেতে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, জানোয়ার একটা। এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 19-2। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।